লেখক সুমিত সান্যালের পথে হলো দেরি। সৌম্যকান্তি সরকার সে বছর শিবাজি সায়েন্স কলেজে ঢুকেছে। তার বাবা ডাক্তার শুভঙ্কর সরকার গত বছর পর্যন্ত সেখানে প্রফেসর ছিলেন। সম্প্রতি নাগপুর ইউনিভার্সিটি থেকে একটা ভালো সুযোগ পেয়ে চাকরি ছেড়েছেন। বাবার সূত্রে কলেজের সব প্রফেসররা তাকে চেনে, কিন্তু সে নিজ গুণে কলেজে ছাত্র মহলে আর শিক্ষক মহলে সমাদৃত। সৌম্য সেই বছর মাধ্যমিকে বোর্ড পরীক্ষায় তৃতীয় হয়েছিল, কিন্তু এমন অসামান্য সাফল্যের সত্ত্বেও সে ভীষণ অমায়িক। তার ব্যবহার সবার সাথে নম্র ভদ্র, সে সকলকে অযাচিতভাবে সাহায্য করে। কিন্তু সৌম্য বেশ লাজুক প্রবৃত্তির। মেয়েদের ক্ষেত্রে সেটা বেশি ফুটে ওঠে। কোনো মেয়ের সাথে সামান্য কিছু কথা বলতে গেলেই তার মুখ চোখ লাল হয়ে যায়। যদিও ইতিমধ্যে সৌম্য কলেজে ছোট বড় সব মেয়েদের হার্ট থ্রব, হৃদয় চাঞ্চল্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র 16 বছর বয়স, কিন্তু এখনই তার উচ্চতা 6 ফুট। নিয়মিত ব্যায়াম করার সুবাদে বেশ পেশিবহুল চেহারা, সুদর্শন কিশোর, বুদ্ধিদীপ্ত প্রখর মুখ। সময়টা হচ্ছে 1975। সেই বছর প্রথম মহারাষ্ট্রে দ্বাদশ শ্রেণী শুরু হয়েছে। কিছু স্কুলে উচ্চ মাধ্যমিক বিভাগ শুরু হয়েছে, কিন্তু প্রায় সব কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার জন্য জুনিয়র কলেজ শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বোর্ড নেবে, কিন্তু তার পরের সব পরীক্ষা নাগপুর বিশ্ববিদ্যালয় নেয়। স্কুল জীবনের নিয়মানুবর্তিতার বাইরে তুলনামূলক খোলামেলা পরিবেশে মানিয়ে নিতে ছাত্রছাত্রীদের একটু বেগ পেতে হয়। প্রফেসররা ছাত্রছাত্রীদের জড়তা কাটাবার নানা উপায় বের করেন। সায়েন্স পড়তে গেলে ল্যাবরেটরি পড়ার অপরিহার্য অংশ। প্রতিদিন দুপুরের ক্লাসগুলো ল্যাবরেটরিতে হয়। নানা রকম পরীক্ষণ নিরীক্ষণ চলে সেখানে। এইসব পরীক্ষণ নিরীক্ষণ বেশিরভাগ সময় জুটিতে করা হয়। উদ্দেশ্য হলো জড়তা কাটানো ছাড়া পরস্পরের সাবধান করে দেওয়া। একজন যদি ভুল করে অসুবিধায় পড়ে, অন্যজন যাতে তাকে সাহায্য করতে পারে। সৌম্য দেখেছে প্রায় সব সময় মালাকে তার সাথে দেওয়া হয়। মালা সেন তাদের কলেজের আর একজন হার্টথ্রব। কলেজের সব ছেলেদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার মতো, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অসাধারণ সুন্দরী সেই মেয়ে। এখন দুজনের অল্প অল্প কথা হয়, দুজনে পরস্পরকে দেখলে হাসে, কিন্তু লজ্জার সংকোচের আড়াল এখনো সরেনি। তবে ক্লাসের সবাই সৌম্য আর মালার মতো লাজুক নয়। অনেক ছাত্রছাত্রী নতুন পাওয়া স্বাচ্ছন্দ্যের সুযোগ সদ্ব্যবহার করছে। তারা মেলামেশা করছে, সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় অগ্রসর হয়েছে। সাথে ঘোরাঘুরি, হাসাহাসি, জন্মদিন মনে রাখা, উপহার দেওয়া নেওয়া শুরু হয়েছে। মাঝে মালা একটু অসুস্থ হওয়ায় কয়েকদিন কলেজে আসেনি। সৌম্যর চোখ চারিদিকে মালাকে খুঁজেছে। উদ্বেগ তার মুখে ফুটে উঠেছে, কিন্তু সেইটুকুই। মালা কলেজে ফিরতেই সৌম্যর মুখে হাসি ফুটেছে। কি হলো, এতদিন আসনি? সুযোগ পেতেই সৌম্যর প্রশ্ন। হ্যাঁ, আমার জ্বর হয়েছিল। ও সরি, এখনো বেশ দুর্বল দেখাচ্ছে তোমাকে। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে গেল তোমার, সৌম্য বলল। তুমি তোমার খাতাগুলো একটু দেবে আমাকে, আমি কপি করে সোমবার ফেরত দিয়ে দেব, মালা বলল। মানে তোমার যদি অসুবিধা না হয়। মালার এই সলজ্জ হাসিটা সবসময় সৌম্যর কিশোর মনকে নাড়া দিয়ে যায়। দুজনে আলাদাভাবে কথা বলে বাংলাতেই কথা বলে। এমনিতে সবার মাঝে থাকলে হিন্দিতে কথা হয়। না তা কিছু নয়, কিন্তু এই 1.5 দিনে এত সব কপি করতে পারবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, পুরো সপ্তাহ ক্লাসে আসনি তুমি? সৌম্য মালার দিকে তাকালো। তাহলে তুমি এই দুটো সাবজেক্টের লেসনগুলো কপি করো, আর আমাকে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির খাতাগুলো দাও, আমি কপি করে দেব, সৌম্য প্রস্তাব দিল। না না, তুমি কেন আমার জন্য বেগার খাটবে? মালা আপত্তি জানালো। না, সে কিছু নয়, আমি করে দেব। তুমি সদ্য সদ্য অসুখ থেকে উঠেছো, রাতে জেগে খাতা কপি করবে তো আবার শরীর খারাপ হবে। সৌম্য প্রকৃত আন্তরিকতার সাথে বলল। মালার দু চোখ চিকচিক করে উঠল। সে নিজের ব্যাগ থেকে দুটো খাতা বের করে দিল। সৌম্য নিজের দুটো খাতা ওকে দিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর মালা নিজের ঘরে সৌম্যর দেওয়া খাতা থেকে টুকে নিচ্ছে। সহসা সৌম্যর মুখ তার চোখের সামনে ভেসে উঠল। হাত থেমে গেছে। নিজের অজান্তেই তার মুখে একরকম মুগ্ধ মোহাবিষ্ট ভাব ফুটে উঠেছে। এ কি হয়েছে তোর? মা কখন মেয়ের কাছে এসে দাঁড়িয়েছে। মালা চমকে উঠল। কার কথা ভাবছিলি? না না, কিছু না কিছু না। মালা চোরের মতো মুখ লুকালো। তবে কার কথা ভাবতে ভাবতে মিটিমিটি হাসছিলি? কেউ না তো, সত্যি বলছি। সত্যি বলছিস? বল সত্যি, কেউ কি মনে ধরেছে? ধ্যাৎ, কি যে বলো। মালা উঠে বাথরুমে ঢুকে গেল। মা তাকিয়ে রইলেন।
সোমবার মালা সৌম্যর খাতা ফিরিয়ে দিয়েছে। সৌম্য দুটো বিষয়ের পড়াগুলো অন্য দুটি খাতায় টুকে দিয়েছে। মালার জন্য থ্যাঙ্কস। দুজনে ক্লাসে ঢুকে পড়লো। পরদিন কলেজে আসতেই মালা সৌম্যর সামনে পড়ে গেল। আমি কত ইম্পর্টেন্ট টপিকগুলো মিস করেছি। গতকাল আমি পড়ে বুঝবার চেষ্টা করলাম, কিছুই বুঝতে পারছি না। মালা অসহায় চোখে সৌম্যর দিকে তাকালো। আমাকে একটু হেল্প করবে? একটু বুঝিয়ে দেবে? হ্যাঁ, তা দিতে পারি, কিন্তু সৌম্য নিজের চুলে আঙুল দিয়ে বেরি কাটতে আরম্ভ করলো। সৌম্যর এই ভঙ্গি মালার ভীষণ ভালো লাগে। সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এক কাজ করি, আজকে দুপুরে 1টা থেকে 3টের মধ্যে আমাদের কোনো ক্লাস নেই। আমাদের কলেজের ক্যান্টিনের পিছন দিকে দেওয়ালে একটা ব্ল্যাকবোর্ড আছে, তুমি দেখেছো নিশ্চয়ই। সেখানে বসতে পারি আমরা। লাইব্রেরিতে বসা যেত, কিন্তু অন্যদের ডিস্টার্ব হতে পারে। সৌম্য মাথা নাড়ল। দুপুরে মালা যখন আসলো তখন তার সাথে মালার বন্ধু শুভাঙ্গী আর তার বন্ধু বিনোদও এসেছে। বিনোদকে শুভাঙ্গীর সাথে আসতে দেখে মালা চোখ বড় বড় করে হাসলো। তারপর থেকে ক্লাসের কোনো ছাত্রছাত্রীর পড়া নিয়ে কোনো অসুবিধা হলে তারা সৌম্যকে এসে ধরে। সৌম্য যথাসাধ্য তাদের সাহায্য করে। 1 বছর এইভাবেই কেটেছে। মালা ও সৌম্যর সম্পর্ক অনেকটাই সহজ হয়েছে। তারা কি শুধুই সহপাঠী? মালার বাড়ি কাছেই, সে হেঁটেই যায় আসে। কিন্তু ছুটির পরে সে কেন চুপ করে দাঁড়িয়ে থাকে গেটের একপাশে? সৌম্যর বাড়ি একটু দূরে, তার একটি মোটর সাইকেল আছে। সে প্রতিদিন বাড়ি ফেরার সময় একবার মালার কাছে এসে দাঁড়ায়, 2-4টে কথা বলে। প্রতিদিন ভাবে মালাকে যদি সাথে নিয়ে যাওয়া যায়। ভাবে বলবে, বলা হয় না। মালা নিজের বাড়ির দিকে হাঁটা দেয়। সৌম্য তাকিয়ে থাকে। 11 ক্লাসের পরীক্ষা কলেজে নিয়েছে। সে বছর প্রথম কলেজে জুনিয়র কলেজ শুরু হয়েছে। বলাই বাহুল্য, সৌম্যকান্তি সরকার প্রথম হয়েছে। তার বেশ সুনাম হয়েছে কলেজে। সে সবাইকে সাহায্য করে। সবাই দেখেছে, প্রফেসররাও তাকে পছন্দ করেন। 12 ক্লাসে বোর্ডের পরীক্ষা হবে, সেটাই প্রথম। তারপর ছাত্রছাত্রীরা তাদের আগের পথ বেছে নেবে। কলেজে সম্প্রতি 2টো ক্যারিয়ার গাইডেন্স সেমিনার হয়ে গেছে। বিভিন্ন ক্যারিয়ারের জন্য বিভিন্ন পদ্ধতি। কোথাও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে, কোথাও ভালো নম্বর পেতে হবে। সেদিন কলেজের শেষে সৌম্য দেখল মালা সামনে সিঁড়িতে হাঁটুর মাঝে মুখ ঢুকিয়ে বসে রয়েছে। হাসি মুখে অস্বস্তি নিয়ে শুভাঙ্গী দাঁড়িয়ে রয়েছে, এদিক ওদিক তাকাচ্ছে। তখনই বিনোদ শুভাঙ্গীর কাছে এসে আস্তে করে কিছু জিজ্ঞাসা করলো। সে তার কানে কানে কিছু বলল। বিনোদ একবার মালাকে দেখলো, তার মুখেও অস্বস্তি ফুটে উঠেছে। কি হয়েছে মালা, অমন করে বসে আছো কেন? সৌম্য হিন্দিতে জিজ্ঞাসা করলো। মালা একবার মুখ তুলে আবার মুখ গুজে দিয়েছে হাঁটুর মাঝে। বিনোদ চাপা স্বরে সৌম্যকে ব্যাপারটা বোঝালো। ও আচ্ছা। সৌম্য চট করে নিজের শার্টটা খুললো। সে ভেতরে একটা টি-শার্ট পরে রয়েছে। এটা নাও মালা, পেছন দিক থেকে কোমরে জড়িয়ে নাও এটা। সৌম্য শার্টটা মালার দিকে এগিয়ে দিল। মালা অবাক চোখে একবার সৌম্যর দিকে আর একবার শার্টটার দিকে দেখলো। বিনোদ শুভাঙ্গীকে ইঙ্গিত করলো। কিন্তু তোমার জামায় দাগ লেগে যাবে। ওর মুখে লজ্জা আর সংকোচ। না না, ও কিছু নয় মালা, বলছি তো কিচ্ছু হবে না, নাও। শুভাঙ্গী সৌম্যর শার্টটা মালার কোমরে বেঁধে দিল। সৌম্যর খুব ইচ্ছে হলো মালাকে নিজের মোটর সাইকেলের পেছনে বসিয়ে বাড়ি পৌঁছে দেয়। শেষ পর্যন্ত সে একটা রিক্সা থামিয়ে মালাকে তাতে তুলে দিল। ভাড়াটা রিক্সাওয়ালাকে অগ্রিম দিয়ে দিল। ম্যাডামকে ভালো করে পৌঁছে দেবে। রিক্সা চলে গেল। সেদিন সৌম্য কলেজে আসতেই মালা এগিয়ে আসলো। তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। এখানে না, ওকে, প্রথম ক্লাসের পরে একটা গ্যাপ আছে, তখন আমরা ক্যান্টিনে গিয়ে বসতে পারি। সৌম্য প্রস্তাব দিল। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হবে। দুজনে ক্যান্টিনে এসে বসেছে। সৌম্য দুজনের জন্য চা আর একটা করে আলুর চপ নিয়ে এসেছে। আলুর চপকে সেখানে আলু বন্ডা বলা হয়। চায়ে চুমুক দিয়ে সৌম্য মালার দিকে তাকালো। কি বলবে বলছিলে? হ্যাঁ, কালকে তুমি আমার জন্য যা করেছো, আমার বাবা তোমার সাথে কথা বলতে চাইছিলেন। মালা বলল। আমি আবার কি করলাম? তুমি অসুবিধায় পড়েছিলে, আমার যা করা উচিত ছিল সেটা করেছি। আমি অসামান্য অসাধারণ কিছু করিনি। সৌম্য কথাটা হেসে উড়িয়ে দিতে চাইলো। না মানে তোমার শার্টে এমন দাগ লেগেছে যে কিছুতেই তোলা যাচ্ছে না। মালা মাথা নিচু করে বলল। ও কিছু হয়নি মালা, তুমি কাকুকে বলো আমাকে যেন আশীর্বাদ করেন। আমি সব আপদে বিপদে সকল কঠিন পরিস্থিতিতে সবসময় তোমার পাশে থাকতে পারি। মালা দু চোখ সহসা জলে ভরে উঠল। যদিও তার যুবতী মনে ভালোবাসার প্রথম স্পর্শ নাড়া দিয়ে গেল। এ এক নতুন অনুভূতি। আজ সৌম্য আর মালার শেষবারের মতো দেখা হয়েছে।
দুজনেই সেদিন কলেজে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট আর সার্টিফিকেট নিতে। মালা জেনেছে সৌম্য আইআইটি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেছে। 2 মাস পরে সে চলে যাবে খড়গপুর। মালা এখানে শিবাজি সায়েন্স কলেজে বিএসসি পড়বে। আজ মালার 2 চোখে সবকিছু হারাবার বেদনা ফুটে উঠেছে। তুমি তো চললে আইআইটি, আর কি আমি কখনো দেখতে পাবো তোমায়? মালা ধরা গলায় বলল। তা কেন বলছো মালা? আমি তো মাঝে মাঝে নাগপুর আসবো। আমার মা বাবা তো এখানেই থাকেন। আমি ওখানে পৌঁছে আমার ঠিকানা তোমাকে জানিয়ে দেব। তুমি চাইলে আমাকে চিঠি দিও, আমিও দেব। এই আমার এখানকার ঠিকানা, ফোন নাম্বার। আমার মা সব জানেন। সৌম্য একটা কার্ড মালার দিকে এগিয়ে দিল। মালা ব্যাগ থেকে একটা কাগজ বের করে নিজের ঠিকানা লিখে সৌম্যর দিকে এগিয়ে দিল। আজ আসি তাহলে মালা। সৌম্যর মোটর সাইকেল রাস্তার মোড়ে মিলিয়ে গেল। হঠাৎ মালা ফুপিয়ে কেঁদে উঠল। আজ দুজনের জীবনের একটা অধ্যায় শেষ হয়েছে। সৌম্য চলে গেছে। সৌম্য কথা মতো খড়গপুর পৌঁছে নিজের ঠিকানা মালাকে জানিয়েছিল। কিছুদিন চিঠির মাধ্যমে যোগাযোগ টিকেছিল, কিন্তু একসময় সে সম্পর্ক হারিয়ে গেছে। সৌম্য 2 বার মালার সাথে দেখা করার চেষ্টা করেছিল, কোনো কারণে হয়নি। দুজনে দুজনকে ভুলে গেছে। স্মৃতির ক্যানভাস কি ম্লান হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। মালার শুভাঙ্গী কলেজ পাল্টায়নি। দুজনে একসাথে বিএসসি পড়ছে। মাঝে মাঝে সৌম্যকে নিয়ে কথা ওঠে। পড়া আটকে গেলে, কোনো টপিক বুঝতে সমস্যা হলেই সৌম্যর কথা ওঠে। কথা উঠলেই মালার মুখে বিষাদের রেখা ফুটে ওঠে। তুই তো সৌম্যকে ভালোবাসিস, সম্পর্ক রাখলি না কেন? শুভাঙ্গী বলে। ও তো চেষ্টা করেছিল। মালা শূন্য চোখে চুপ করে তাকিয়ে থাকে। জানিও এখন ওর পড়া নিয়ে ব্যস্ত। আইআইটির পড়া তো আর সহজ নয়, কিন্তু তুই রেগুলারিটি রাখতে পারতিস। নিয়ম করে ওর চিঠির জবাবও দিসনি তুই। মালা মাথা নিচু করে বসে রইল। বিনোদ ভিআরসিআই অর্থাৎ বিশ্বেশ্বরাইয়া রিজিওনাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। শুভাঙ্গী আর বিনোদের সম্পর্ক অটুট রয়েছে। প্রায় দিন বিকেলে বিনোদ তার মোটর সাইকেল নিয়ে কলেজের গেটের সামনে শুভাঙ্গীর জন্য দাঁড়িয়ে থাকে। কলেজ থেকে বেরিয়ে দুজনে একসাথে বেরিয়ে পড়ে। মালা ম্লান মুখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির পথে পা বাড়ায়। সময় এগিয়ে যায়। মালা আর শুভাঙ্গী দুজনেই ভালোভাবে ফার্স্ট ডিভিশনে বিএসসি পাশ করেছে। মালা এমএসসি পড়বে, শুভাঙ্গী বিএড পড়তে চলে গেছে। বিনোদ ইঞ্জিনিয়ারিং পাশ করে ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি পেয়েছে। মাঝে মাঝে শুভাঙ্গীর সাথে মালার দেখা হয়। সে এখন অদূর ভবিষ্যতে বিনোদের সাথে ঘর বাঁধার পরিকল্পনায় বিভোর। তবে শুভাঙ্গী আর বিনোদনের মিলন সহজ হয়নি। যদিও শুভাঙ্গীর বাড়িতে প্রথমে একটু আপত্তি করলেও বিনোদের পরিবারের ঘোর আপত্তি। শুভাঙ্গী মারাঠি আর বিনোদ তামিল। শুভাঙ্গীর বাবা বিনোদের বাবাকে বোঝাতে চেয়েছিলেন, অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে। বিনোদের দাদা বিনোদের মা চেষ্টা করে পারেননি। বিনোদ বদ্ধপরিকর। বিনোদ শুভাঙ্গীকে মনে প্রাণে ভালোবাসে। প্রয়োজন হলে সে বাড়ি ছেড়ে চলে আসবে। দুজনে রেজিস্ট্রি বিয়ে করেছে। নিজেদের বিরাট বাড়ি থাকা সত্ত্বেও দুজনে ভাড়া বাড়িতে তাদের সংসার সাজিয়ে নিয়েছে। মালার বাড়িতে তার একটি দিদি আছে, উজ্জয়িনী। মালার থেকে 4 বছরের বড়। সেও আবার ডানা কাটা সুন্দরী। এমএ পাশ করতে করতে তার জন্য সম্বন্ধ আসতে শুরু করেছে, কিন্তু সে মা বাবাকে বলে দিয়েছে সে এখন বিয়ে করবে না। সে এখন কয়েক বছর চাকরি করবে, টাকা জমাবে। আর সে সহজেই নাগপুর পৌরসভায় চাকরি পেয়ে গিয়েছিল। বাবা মা দুজনেই শিক্ষিত। তারা মেয়েকে সমর্থন করেছিলেন। শিক্ষার বলে বাঙালি দেশে সর্বত্র নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বাবা বিশ্বম্ভর সেন জিপিওতে মাঝারি মাপের অফিসার। মা কুমুদিনী নাগপুরের একমাত্র বাঙালি হাই স্কুলে পড়ান। নাগপুর একটি তুলনাহীন জায়গা। 1960-এর আগে সিপি অ্যান্ড বেরারের রাজধানী ছিল নাগপুর। 1 মে 1960 নাগপুর মহারাষ্ট্র রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। একটি রাজধানী শহরের সমস্ত কাঠামো সেখানে বর্তমান। রিজার্ভ ব্যাংক, জেনারেল পোস্ট অফিস, অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিস। সে কারণেই নাগপুর মহারাষ্ট্রের উপরাজধানী। উজ্জয়িনী এখন চাকরি করবে, বিয়ে করবে না। আসলে সে স্কুলের সময় থেকে সঞ্জয়কে ভালোবাসে। সঞ্জয় তেমনি ভালোবাসে উজ্জয়িনীকে। অন্তত উজ্জয়িনী তাই মনে করে। সঞ্জয় তাকে নিজের বাড়ি নিয়ে গেছে। তার বাড়িতে কোনো ভেদাভেদ নেই। সঞ্জয়ের মা সহজে উজ্জয়িনীকে আপন করে নিয়েছেন। এই মেয়ে আমাদের বাড়িতে আসলে আমাদের ইলেকট্রিকের খরচ কমে যাবে, ওই আমাদের বাড়ি আলো করে রাখবে, তিনি তাই বলেন। সঞ্জয়ের বাবা অবশ্য একটু গম্ভীর প্রকৃতির, কম কথার মানুষ। এখন থেকে ছেলের বিয়ে নিয়ে নাচানাচি করো না, তোমার ছেলের মন চঞ্চল করে দিও না, বলেন বিনায়ক শাস্ত্রী। উজ্জয়িনী চাকরি করছে, কিন্তু চাকরি তার লক্ষ্য নয়। সে সঞ্জয়ের অপেক্ষায় রয়েছে।
সে সঞ্জয়ের সাথে ঘর বাঁধবে। সঞ্জয় আইএস পাশ করেছে ভালোভাবে, এখন সে মুসৌরিতে ট্রেনিং করতে গেছে। মালা দিদির এই সম্পর্কের কথা জানে। যথাসময় দিদি মা বাবাকে জানাবে। মা বাবা খুব একটা আপত্তি করবেন বলে মনে হয় না। সঞ্জয়ের বাড়িতেও আপত্তি করার কারণ নেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই উজ্জয়িনী, তুই জানিস আজ সঞ্জয় দিল্লি থেকে ফিরছে? সেদিন হঠাৎ উজ্জয়িনীর বন্ধু সন্ধ্যা তাকে রাস্তায় ধরে বলল সে কাজ থেকে বাড়ি ফিরছিল। কখন, কোথায়? উজ্জয়িনী আকাশ থেকে বলল, এই তো 6:30টায়। সন্ধ্যা ট্রেনের নাম বলল। ক্ষণিকের জন্য উজ্জয়িনীর মাথাটা টলে গিয়েছিল। এ হতেই পারে না। সে সজোরে মাথা নাড়ল। ছুটে গিয়ে উজ্জয়িনী একটা অটোতে উঠে বসলো। আরে যাস না উজ্জয়িনী, ওকে ভুলে যা। কিন্তু ততক্ষণে অটো ছেড়ে দিয়েছে। উজ্জয়িনীর কপালে বিন্দু বিন্দু ঘাম। মে মাস, গরম পড়েছে ভালোই, কিন্তু এই ঘাম উত্তেজনার, উদ্বেগের। স্টেশনে পৌঁছে সে অটোওয়ালার হাতে একটা 20 টাকার নোট গুজে দিয়ে ছুটল 3 নম্বর প্ল্যাটফর্মে। সঞ্জয়ের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। উজ্জয়িনী যখন ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্মের দিকে ছুটছে, সে দেখলো ট্রেন ঢুকছে। ওভারব্রিজ থেকে নেমেই সামনে ফার্স্ট ক্লাস কামরা বিয়ের পোশাকে নববধূকে নিয়ে নামছে সঞ্জয়। উজ্জয়িনী পাথর হয়ে গেল। তার চারিদিকের পৃথিবী রসাতলে তলিয়ে যাচ্ছে। সঞ্জয় উজ্জয়িনীকে দেখেছে, তার মুখ ফ্যাকাশে। সঞ্জয়ের মাও দেখেছেন উজ্জয়িনীকে। সঞ্জয় কিছু বলতে যাবেন, সঞ্জয়ের হাত চেপে তাকে থামিয়ে দিলেন। হঠাৎ উজ্জয়িনী পাগলের মতো ট্রেনের সামনের দিকে ছুটতে শুরু করলো। ও কোথায় যাচ্ছে? ট্রেনও এখনই ছেড়ে দেবে? উজ্জয়িনী প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন বরাবর ছুটছে। সামনেই নাগপুর জাংশনের বিখ্যাত 12 সিগন্যাল, অর্থাৎ পাশাপাশি 12টা সিগন্যাল। বিভিন্ন দিশা থেকে আসা যাওয়ার ট্রেন লাইনের জন্য ইতিমধ্যে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ঘন ঘন হর্ন দিচ্ছে। ক্ষণিকের জন্য উজ্জয়িনী একপাশে দাঁড়িয়ে পড়ল। ট্রেন ধেয়ে আসছে। কেউ কিছু বোঝার আগেই সে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ল। বিকট আওয়াজ করে ট্রেন দাঁড়িয়ে পড়ল। সবার চোখের সামনে ঘটে গেল ব্যাপারটা। ট্রেন থেকে অনেকে ঝাঁপ দিয়ে ছুটল ট্রেনের সামনের দিকে। মেয়েটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। একটি তরতাজা সুন্দর মেয়ে, সংসারের মায়া কাটিয়ে চলে গেছে। বড়ই মর্মান্তিক সে চলে যাওয়া। ট্রেন থামতেই অনেকে ছুটে এসেছিল, কিন্তু ওই রকম বিভৎস দৃশ্য দেখে অনেকেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল। রেলওয়ে পুলিশ ছুটে এসেছে। খবর পেয়ে সমস্ত খবরের কাগজের সাংবাদিকরা ছুটে এসেছে। বিশ্বম্ভর সেনের বাড়িতে যেন বাজ পড়েছে। বিশ্বম্ভর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। মেয়ের মা পাথর হয়ে গেছেন। মালা ছুটোছুটি করছে। পাড়ায় সবাই বিশ্বম্ভরকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সব প্রতিবেশীরা ছুটে এসেছে। এক প্রতিবেশী ছেলে সদ্য সদ্য আইপিএস ট্রেনিং শেষ করে পুলিশ হেডকোয়ার্টারে যোগ দিয়েছে। সে ব্যবস্থা করেছে যাতে মৃতদেহ পাওয়ার জন্য সেন আঙ্কেলকে হয়রান না হতে হয়। তবে এই আঘাত নিদারুণ। সেন বাড়ির সবার জীবন ওলট পালট করে দিয়েছে। মেয়ের শতছিন্ন দেহ সৎকার করে বাড়ি ফিরেই বিশ্বম্ভরের গুরুতর স্ট্রোক হলো। 7 দিন জমে মানুষে টানাটানি। এই যাত্রায় রক্ষা পেলেও তার পা দুটি অসাড় হয়ে গেছে। বিশ্বম্ভর স্বেচ্ছা অবসর নিতে বাধ্য হয়েছেন। বাড়িতে আয়া রাখা হয়েছে, কিন্তু তিনি তাকে ব্যতিব্যস্ত করে রাখেন। সব সময় তার মেজাজ তুঙ্গে থাকে। কেউ এই বাড়িতে কাজ করতে চায় না। এত সব ঝড় ঝাপটার মধ্যেও মালা প্রথম শ্রেণীতে এমএসসি পাশ করেছিল। কেমিস্ট্রি তার প্রিয় বিষয়। সে একসময় ভেবেছিল কেমিস্ট্রি নিয়ে গবেষণা করবে, কিন্তু বাড়িতে এমন পরিস্থিতি হয়েছে যে তাকে সেই স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে। মালাই এখন বাবাকে দেখাশোনা করে। দিন রাত ছুটোছুটি, উদ্বেগ, শারীরিক আর মানসিক চাপে সুন্দরী যুবতীর সুন্দর মুখ মলিন হয়ে গেছে। তার সতেজ সুন্দর দেহ পুষ্প অকালে শুকিয়ে গেছে। এই যাতনা সকলকে বেশি দিন সইতে হয়নি। 2 বছরের মাথায় বিশ্বম্ভর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। মালার মা এবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি সব সময় মেয়েকে নিয়ে চিন্তায় থাকেন। বাড়িটা উনি মেয়ের নামে করে দিয়েছেন। তুমি কেন বাড়িটা আমার নামে করে দিলে মা? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন যাব না। মালা প্রতিবাদ করে। বালাই ষাট, তোর দিদি চলে গেল, তোর বাবা চলে গেল, আমিও যদি চলে যাই। মা মেয়েকে জড়িয়ে ধরে বললেন। মালা চিৎকার করে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। একদিন মা বললেন, হ্যাঁ রে মনি, সত্যি করে বলবি, তুই কি কাউকে ভালোবাসিস? আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। মালা মায়ের গলা জড়িয়ে আদুরে কণ্ঠে বলল। আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। মা মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, তাও বলছি, কখনো যদি তোর কাউকে ভালো লাগে আমাকে বলবি। আমি যেমন করে হোক তোর পছন্দের ছেলের সাথে তোর বিয়ে দেব। আমি কখনো বিয়ে করব না মা, আমি তোমাকে ছেড়ে যাব না। পাগল মেয়ে। মা মেয়েকে বুকে টেনে নিলেন।
মালা নাগপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য গবেষণা শুরু করেছে, কিন্তু নিয়তি তার জন্য অনেক পরিকল্পনা করে রেখেছিল। বাবা মারা যাওয়ার 1 বছর পরে হঠাৎ তার মা ঘুমের মধ্যেই স্বামীর অনুগামিনী হলেন। মা চিরকাল খুব ভোরে ওঠে। সেদিন মা ওঠেনি দেখে মালা মাকে ডাকতে এসে চমকে উঠেছিল। মায়ের একটা হাত বুকে, অন্যটা খাট থেকে ঝুলছে। ছুটে মাকে ডাকতে গিয়ে সে ছিটকে উঠেছিল। মায়ের গা বরফের মতো ঠান্ডা। মালার চিৎকার শুনে বিভা মাসি ছুটে এসেছিল। মালা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। বিভার ডাকাডাকিতে প্রতিবেশীরা ছুটে এসেছে। এক মুহূর্তে মালার জীবন শূন্য হয়ে গেল। কুমুদিনী সেনের তার কাজে খুব সুনাম ছিল। কয়েক মাস আগে ওনাকে স্কুলের সহ প্রধান শিক্ষিকা করা হয়েছিল। স্কুলের প্রধান শিক্ষক নানা রোগে ভুগছেন। বলতে গেলে কুমুদিনী স্কুল সামলাতেন। মালা ফার্স্ট ডিভিশনে এমএসসি পাশ করেছে, পিএইচডির জন্য গবেষণা করছে। স্কুলের ট্রাস্টি বোর্ড মালাকে হাই স্কুলের উঁচু ক্লাসে বিজ্ঞান শিক্ষিকার চাকরির প্রস্তাব দিলেন। মালার কোনো উপায় ছিল না মানা করার। অদ্ভুত মানুষের স্বভাব, সবকিছু একদিন গা সওয়া হয়ে যায়। অভাব থাকে, শূন্যতা থাকে, একাকিত্ব থাকে, বেদনা থাকে, কিন্তু তার মধ্যেই আমরা বাঁচতে শিখিনি। মালাও ভেসে চলেছে জীবনের স্রোতে। নিঃসঙ্গ নিরানন্দ জীবন। সে হাসতে ভুলে গেছে, কাঁদতেও ভুলে গেছে। তবে তার কর্মনিষ্ঠায় কোনো ঘাটতি নেই। তার অন্তরে একজন কোমল হৃদয় নারীর সত্তা বর্তমান রয়েছে। সে নিজে ভালোবাসা পায়নি, কিন্তু সে সকলকে মন উজাড় করে ভালোবাসে। অন্য সব শিক্ষক শিক্ষিকারা নিজেদের আয় বাড়াবার নানা চিন্তা করে, কিন্তু মালার টাকা পয়সার কোনো আসক্তি নেই। কত লোক তার কাছে টাকা চায়, ফেরাবার কথা মুখেও আনে না, কিন্তু মালার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার যা আছে তাতে আমার দিব্যি চলে যায়, আগে পিছে কেউ নেই। সে বলে, কেউ যদি চায়, তার যদি দরকার থাকে নিক। বেশিরভাগ মানুষ আসলে ভালো। কেউ যদি ফেরত দিতে না পারে, ঠিক আছে। মালার চাকরি স্থায়ী নয়। সে বুদ্ধিমতী, উচ্চ শিক্ষিত, কিন্তু স্কুলের বোর্ডের নিয়ম অনুযায়ী বিএড পাশ না করলে চাকরি স্থায়ী হয় না। সুতরাং সে বিকেলের কলেজে ভর্তি হয়েছে। মালার ধকল বেড়ে গেছে, ক্লান্তি বেড়ে গেছে, কিন্তু তার স্বভাবে এক প্রকার দৃঢ়তা আছে। হয়তো পরিস্থিতি তাকে তৈরি করে নিয়েছে। মালা প্রতিদিন সকালে স্কুলে যায়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বিভা মাসি ঘর আগলে বসে থাকেন। সেদিন মালার রাতে একটু দেরি হয়েছে কলেজ থেকে ফিরতে। মালা রিক্সা থেকে নেমে বাড়ির দিকে এগোবে, দুজন ভদ্রলোক তার দিকে এগিয়ে আসলো। দুজনের মধ্যে একজন বেশ বয়স্ক। নমস্কার ম্যাডাম, আমার নাম মোহন আগরওয়াল, এ আমার ছেলে সুরেশ। বয়স্ক ভদ্রলোক হাত জোর করে পরিষ্কার বাংলায় বললেন। সাথে অন্যজন মাঝবয়সী, সেও নমস্কার করলো। আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? মালা নিজের হাত উল্টে ঘড়ির দিকে তাকালো। বেশি সময় নেব না ম্যাডাম, আসুন আপনারা ভিতরে। বিভা মাসি কান পেতেই ছিল বোধ হয়। দরজায় বেল টিপতে দরজা খুলে গেল। মালা দুজনকে নিয়ে বাড়িতে ঢুকলো। চা খাবেন আপনারা? না না, এত রাতে কেন কষ্ট করবেন? কষ্ট কিসের? আপনারা প্রথমবার আমার বাড়িতে আসলেন। মালা বিভা মাসিকে ইঙ্গিত করায় সে রান্নাঘরের দিকে চলে গেল। আমার নাতনি আপনার ক্লাসে পড়ে। ভদ্রলোক কথা পারল। হ্যাঁ, সঙ্গীতা ভালো মেয়ে, ভদ্র, লেখাপড়ায় মনোযোগ আছে। থ্যাংক ইউ ম্যাডাম, এবার মাঝবয়সী ভদ্রলোক বলল। বিভা মাসি চা বিস্কুট নিয়ে আসলো। মালা তাদের দিকে চায়ের কাপ এগিয়ে দিল। আচ্ছা, কি বলবেন বলছিলেন? আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আপনার কাছে। মোহন আগরওয়াল ছেলের দিকে একবার তাকালেন। আমাদের এই ধানতলি এলাকায় মূলত চাকুরিজীবী মধ্যবিত্ত লোকজন থাকে, কিন্তু এখানে যেইভাবে লোক বেড়েছে, থাকার জায়গা বাড়েনি, বাড়ার উপায়ও নেই। মালা বুঝতে পারছে না লোকটা কিসের জন্য এত ভনিতা করছে। ভদ্রলোক ব্যবসা করে, সে জানে। কিসের ব্যবসা এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, জনসংখ্যা বাড়লে থাকার জায়গা কমে যাবে, সেটা তো স্বাভাবিক। মালা ক্লান্ত, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমোবে তো, এই উটকো অতিথি। তাই তো আমরা চাইছি থাকার জায়গা বাড়াতে। মাটিতে জায়গা কম, আমরা আকাশে জায়গা করে নেব। মানে? মালা দুজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমাদের প্রস্তাব ছিল ম্যাডাম, যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা এই অঞ্চলে প্রথম বহুতল ফ্ল্যাট বাড়ি তৈরি করতে চাই। মোহন বললেন, আপনার পাশের বাড়ি ভদ্রলোক আমাদের প্রস্তাবে রাজি আছেন। তার মানে আপনি আমার বাড়ি কিনে তার জায়গায় মাল্টি স্টোরিড ফ্ল্যাট বানাতে চান? আমার পাশের বাড়ি আপনার প্রস্তাবে রাজি হয়েছে বলে আমাকেও রাজি হতে হবে, তার কি মানে আছে? মালার কণ্ঠে একটু অসন্তোষের ভাব ফুটে উঠেছে। আরে না না ম্যাডাম, আমি শুধুমাত্র একটা বিনীত প্রস্তাব নিয়ে এসেছিলাম। মোহন আগরওয়াল হাত জোর করে উঠে দাঁড়ালেন। আপনি একটু ভেবে দেখবেন, এই প্রার্থনা। আমাকে একটু সময় দিতে হবে। মালা নিজের রুক্ষতায় লজ্জিত। দুজনেই চলে গেলেন। এরা আগে একদিন তার খোঁজে এসেছিল। মালা বিভা মাসির কাছ থেকে জানলো। মালা সঙ্গে সঙ্গে মনস্থির করতে পারেনি। বিষয় আশয় তার আসক্তি নেই, কিন্তু শেষ পর্যন্ত মালা রাজি হয়েছিল।
তাদের বাড়ি বেশ পুরনো। প্রায় ৮০ বছর আগে তার ঠাকুরদা রেলে চাকরি নিয়ে নাগপুর আসেন। নাগপুর বিএন আর রেলের হেড অফিস। তিনি জলের দামে এই বিশাল জমিটা কিনেছিলেন। বিলিতি কায়দায় সুন্দর একটা বাড়ি করলেন। মালার বাবা তার একমাত্র ছেলে। পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়সাধ্য। মালা দেখেছে, বাবা মাঝে মাঝে বলতেন এই বাড়ি রাখা মানে হাতি পোষা। আগারওয়াল মালার কাছে ৩০ লক্ষ টাকা দিয়ে বাড়িটা কিনে নিয়েছে। তার বাড়ির জায়গায় আকাশ ছোঁয়া ফ্ল্যাট হবে। মালা সেই বাড়িতে একটি ২ বেডরুমে দক্ষিণমুখী ফ্ল্যাট পাবে যে কোনো তলায়। যতদিন ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, মালার জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা হয়েছে স্কুলের কাছেই। মালার পুরনো বাড়ির জায়গায় ঝা চকচকে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে। সবার প্রথমে যারা দখল পেয়েছে তাদের মধ্যে মালাও রয়েছে। এ এক নতুন পরিবেশ। তখনও পর্যন্ত শহরটা কংক্রিট জঙ্গলে পরিণত হয়নি। সে এতদিন বাগান ঘেরা পরিবেশে বড় হয়েছে। পাখির ডাকে ঘুম ভাঙার অভ্যেস। এখন সে ৪ দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। বাস্তব মালাকে মেনে নিতে হবে। আস্তে আস্তে ফ্ল্যাট বাড়ি ভর্তি হচ্ছে। অদ্ভুত এই পরিবেশ। পাশাপাশি অনেক লোকজন রয়েছে, কিন্তু কেউ কাউকে চেনে না। প্রায় ১০ বছর আগে সৌম্য মালার জীবন থেকে চলে গেছে। দুজনের আর দেখা হয়নি। যদিও সে আসবে বলেছিল, আসেনি। খোঁজ নেবে বলেছিল, নেয়নি। আপদে বিপদে কাছে থাকবে বলেছিল, থাকেনি। মালার আশেপাশের পৃথিবী যখন রসতলে তলিয়ে গিয়েছিল, তখন কেউ ছিল না তার কাছে। মালা ধরে নিয়েছে সৌম্য নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হয়তো অন্য কারোর সাথে ঘর বেঁধেছে, সুখে শান্তিতে বাস করছে, ভুলে গেছে তাকে। কথাটা মাথায় আসতেই মালার মন বেদনায় ভরে ওঠে, শূন্যতায় তলিয়ে যায়। তার ২ চোখ জলে ভরে ওঠে। সৌম্য মালাকে কোনোদিন ভোলেনি। সে আইআইটিতে ভর্তি হয়েছে। সেখানে লেখাপড়ার চাপ অনেক বেশি। ৪ বছরে তার অনেক বন্ধু সহপাঠী বান্ধবী জোগাড় করে নিয়েছে। কিন্তু সৌম্য শুধুমাত্র লেখাপড়ায় মন দিয়েছে। সে বেশ কয়েকবার নাগপুর এসেছে বাবা মায়ের কাছে। কয়েকবার মালার পাড়ায় চক্কর দিয়ে ঘুরেছে। কিন্তু সে যখনই ভেবেছে যাই গিয়ে দরজায় বেল টিপি, মানুষই তো, আমাকে কি খেয়ে ফেলবে, এক অজানা সংকোচ তার পথ আটকেছে। বিটেক পরীক্ষায় খুব ভালো ফল পেয়ে সে এমটেকে ভর্তি হয়েছে। তারপর স্কলারশিপ নিয়ে জার্মানি গেছে গবেষণা করতে। ১০ বছর পর সৌম্য দেশে ফিরেছে। হাতে নানা জায়গা থেকে নানা সুযোগের হাতছানি। ইতিমধ্যে তার বাবা মা চাকরি থেকে রিটায়ার করেছেন। তারা মনস্থির করেছে কলকাতা ফিরে যাবেন, নিজেদের আত্মীয় স্বজনের কাছে। বাবা নাগপুরের পাট চুকিয়ে দিতে চান, কিন্তু সৌম্য আর তার মা সেটা চায় না। সেদিন সৌম্য মরিয়া হয়ে মালার পাড়ায় গেছে। আজ সে মালার সাথে দেখা করবেই। কিন্তু সেখানে পৌঁছে সৌম্য অবাক। কোথায় শহরের মাঝখানে স্নিগ্ধ বনানীতে ঘেরা পুরনো কিন্তু শৌখিন বাড়ি। এখানে তো দক্ষযজ্ঞ চলছে। চারিদিকে সিমেন্ট, বালি, ইট, কাঠ। বিশাল আকাশচুম্বী ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে সেখানে। সৌম্যর মন খারাপ হয়ে গেল। আমি কি মালাকে হারিয়ে ফেললাম? একদিকে একখানা অস্থায়ী অফিস ঘর। একটি অল্প বয়সী মেয়ে বসে রয়েছে। সৌম্যকে দেখে সে হাসি মুখে এগিয়ে আসলো। আসুন স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আসলে এখানে একটা পুরনো বাংলো বাড়ি ছিল, আমি সেটার খোঁজে এসেছি। আমি তো বলতে পারবো না স্যার, দেখতেই পারছেন সে বাড়ি আর নেই। একজন বয়স্ক লোক তখনই ঘরে ঢুকেছে। ও, সৌম্যর মুখে হতাশা। ওরা কোথায় গেলেন বলতে পারবেন? সৌম্য করুণ স্বরে বলল। ভদ্রলোক একবার আপাদমস্তক সৌম্যকে দেখলেন। চলে গেছে। আপনি? আমি ওদের বন্ধু। বন্ধু? ভদ্রলোকের মুখে তাচ্ছিলের ভাব ফুটে উঠল। কই, আপনাকে দেখেনি তো কখনো। না মানে আমি, এটা সাইট অফিস মশাই। এই ফ্ল্যাট বাড়ি নিয়ে যদি কিছু জানতে চান আমরা বলতে পারি। ধানতলিতে এই প্রথম হাউজিং প্রজেক্ট হচ্ছে, তার খবর দিতে পারি আমরা। সৌম্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। বাড়ি ফিরে সৌম্য নিজের ঘরে চুপচাপ জানালার দিকে মুখ ফিরে বসে আছে। তার মন হাহাকার করছে। সে মালাকে হারিয়ে ফেললো। তার ২ চোখ ছলছল করছে। সৌম্য? মা ঘরে ঢুকলেন। হ্যাঁ মা। সৌম্য চট করে চোখ মুছে মায়ের দিকে তাকালো। মালার সাথে দেখা হলো? সৌম্য মুখ নিচু করে আস্তে করে মাথা নাড়ল। কেন, ছিল না বাড়িতে? কোথায় গেছে, কোথায় আছে, কেমন আছে কিছুই জানা গেল না মা। সৌম্য কাঁপা কাঁপা গলায় বলল, ওদের বাড়িটাই নেই ওখানে, ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। অফিস সুপারভাইজার গোছের একজন লোকের সাথে দেখা হলো। জিজ্ঞাসা করায় উনি আমার ওপরে চটে গেলেন। হয়তো মালাদের চেনেন। জানি না মা, মালা কি কোনো বিপদে পড়েছে যার কারণে অত বড় বাগান ঘেরা অভিজাত বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে? সৌম্য অবরুদ্ধ কণ্ঠে বলল।
সৌম্য আরো দুদিন চেষ্টা করেছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেদিন বিকেলে মালা স্কুল থেকে বাড়ি ফিরছে। ব্যাগ থেকে চাবি বের করে সে নিজের ফ্ল্যাটের দরজা খুলতে যাবে, পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরলো। মালা ফিরে তাকালো, শুভাঙ্গী সামনে দাঁড়িয়ে হাসছে। দুজনে কথা হারিয়ে ফেলেছে। আরে তুই? কিছুক্ষণ পরে মালাই প্রথম কথা বলল, তোমরা কোথা থেকে এলে? বিনোদ তার শিশুপুত্রকে নিয়ে এগিয়ে আসলো। মালা হাত বাড়াতে বালক ঝাঁপিয়ে তার কোলে চলে আসলো। তোর ছেলে? মালা ছেলেটির গালে হামি দিয়ে বলল, আমরা দুদিন আগে তোমার পাশের ফ্ল্যাটে পজিশন পেয়েছি, বিনোদ বলল। মালা দরজা খুলে তার প্রিয় বান্ধবীকে ঘরে নিয়ে ঢুকেছে। আমরা জানতাম না তুমি এখানে থাকো। আরে তুমি জানো না, যেখানে ফ্ল্যাট বাড়ি দাঁড়িয়ে আছে সেখানেই তো মালার বাড়ি ছিল। শুভাঙ্গী বলল, এত বড় জমি? তাহলে তো বাড়িটাও অনেক বড় ছিল। বিনোদ বলল, বেচে দিলে কেন? সে অনেক কথা। মালা একটা দীর্ঘশ্বাস ছেড়ে এড়িয়ে গেল কথাটা। শীঘ্রই মালা শুভাঙ্গীর পরিবারের অংশ হয়ে উঠেছে। বিকেলে স্কুল থেকে ফিরতেই তার ডাক পড়ে। প্রায় সে যে জামা কাপড় পাল্টে একটু স্নান সেরে নেবে তার অবকাশটুকুও পায় না। শুভাঙ্গীর ছেলে এসে তার ছোট ছোট হাত দিয়ে দরজা ধাক্কাবে। ও মাসি, এসো না, এসো না, অংশু এসেছে। মালা ছুটে এসে তাকে কোলে তুলে হামি দিয়ে দেয়। এক সময় এমন অবস্থা হয় যে অংশু অর্থাৎ অংশুমার মাসির কোলে বসে খাবে, মাসির কোলে ঘুমাবে। মাসির এক মুহূর্ত কোথাও যাওয়ার উপায় নেই। মায়ার বাঁধন বড়ই কঠিন। আমরা নিজের অজান্তেই জড়িয়ে পড়ি। প্রত্যেক মেয়ের মাঝে একটা মা লুকিয়ে থাকে। অদ্ভুত বিধাতার বিধান। এখন অংশুই মালার জীবনের উদ্দেশ্য হয়ে উঠেছে। এই বালকের জন্য সে যে কত রকম খরচ করে তার কোনো ইয়ত্তা নেই। অংশুর একটু কিছু হলে মালা অস্থির হয়ে ওঠে। তার জন্মদাত্রী মাও হয়তো একসময় ক্লান্ত হয়ে ঘুমে ঢলে পড়ে, কিন্তু মালা রাতের পর রাত জেগে বসে থাকে। মালার এই ঘনিষ্ঠতা অনেকের চক্ষুশূল। বিনোদের বাবা ছেলেকে ত্যাগ করেছেন, কিন্তু তার দাদা বৌদি মা লুকিয়ে বিনোদের ছেলেকে দেখতে আসেন। বিনোদের ঘরে একজন বহিরাগত সুন্দরী মেয়ের উপস্থিতিতে তারা অসন্তুষ্ট। তাকে নিয়ে চাপা আলোচনা বেশ কয়েকবার মালার কানে এসেছে। শুভাঙ্গীর মা মালাকে দু চোখে দেখতে পারেন না। পরের মেয়েটা সারাদিন নিজের মেয়ের বাড়িতে পড়ে থাকে, সহ্য হয় না তার। আমি বলে দিচ্ছি, ওই মেয়েকে বেশি লাই দিলে একদিন তোরই বিপদ হবে। একদিন মালা শুনল শুভাঙ্গীর মা মেয়েকে বলছেন, সেদিন মালা নিজের বাড়ি ফিরে রাতে কিছু খায়নি। বিভা মাসি অনেক চেষ্টা করে মেয়েকে খাওয়াতে পারেনি। থাক না মাসি, একবেলা না খেলে কি হবে আমার? মালার দু চোখ জলে ভরে উঠেছে। বিভা মাসি আর জোরাজুরি করেনি। এইভাবেই বছর 4 কেটে গেছে। শুভাঙ্গী আবার গর্ভবতী হয়েছে। সেদিন বিকেলে মালা শুভাঙ্গীর ড্রয়িং রুমে বসে গল্প করছে, অংশু মেঝেতে বসে খেলা করছে। মালার দৃষ্টি বালকের দিকে। বিনোদ পাশে বসে আছে। হঠাৎ শুভাঙ্গীর দৃষ্টি স্থির হয়ে গেছে। সে দেখলো বিনোদ মালার শরীর জরিপ করছে। কি সেই চোখের ভাষা! বিনোদ মালাকে দেখছে না, দেখছে এক নারীর শরীর। কি বিশ্রী সে দৃষ্টি! শুভাঙ্গীর সাথে চোখাচোখি হতে বিনোদ ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। চট করে ছেলেকে মেঝে থেকে তুলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি অংশুকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসছি। বিনোদ পালিয়েছে। শুভাঙ্গী মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। কি হলো শুভাঙ্গী? কিছু মনে করিস না মালা, আমার বলতে খুব খারাপ লাগছে। তুই আর এখানে আসিস না। শুভাঙ্গী বান্ধবীর দিকে তাকাতে পারছে না। শুভাঙ্গীর কথা মালার বুকে শক্তি শেলের মতো বিঁধে গেছে। অপার বিস্ময় আর অসহ্য বেদনা মালার মুখে ফুটে উঠেছে। মালা ছুটে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তার পা দুটি অবশ হয়ে গেছে। আসলে তুই তো জানিস আমি প্রেগনেন্ট, 4 মাস হলো। পুরুষ মানুষদের তো তুই চিনিস না। আমি তো এখন ওকে। মালা উঠে দাঁড়িয়েছে। থাক, বলতে হবে না, সরি। মালা ক্লান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। মালার সাথে শুভাঙ্গীর সম্পর্ক ছিন্ন হয়ে গেল। শুভাঙ্গী কয়েকবার বান্ধবীর সাথে দেখা করার চেষ্টা করেছিল, হয়নি দেখা। অংশু মাসির বাড়ি দরজা ধাক্কা দিয়েছে অনেকদিন, কিন্তু মালা কানে হাত চাপা দিয়ে নিজের ঘরে ঢুকে বালিশে মুখ গুজে থেকেছে। রাতের পর রাত চোখের জলে ভেসেছে তার বিছানা। মালা আবার একাকিনী, আবার নিঃসঙ্গ, নিরানন্দ জীবন যাপন। বেঁচে থেকে কি লাভ? মালা নিজেকে সামলিয়ে নিয়েছে, সে হারবে না। তার কেউ থাক না থাক, সে বাঁচবে, সে এগিয়ে যাবে। মালা নিজের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে। স্কুলের অন্য সব শিক্ষক শিক্ষিকারা ছুটি হতে যথাসম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যায়। স্কুলের বাইরে তাদের একটা পৃথিবী আছে, কিন্তু এই স্কুলই মালার পৃথিবী। প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পরে সে ঘন্টা 2 শিক্ষকদের ঘরে থাকে। কারো কিছু জানার দরকার থাকলে তার সাথে দেখা করে। মালা যত্ন করে বুঝিয়ে দেয়। পরীক্ষার আগে ছাত্রীদের জন্য এক্সট্রা ক্লাস নেয়। নিজেকে ব্যস্ত রাখার জন্য নানা ফন্দি ফিকির করে। মালার বাড়ির সামনে রাস্তার ওপারে শ্রীরামকৃষ্ণ মঠ। ইদানিং সে স্কুল থেকে ফিরে স্নান সেরে শ্রীরামকৃষ্ণ মঠে
ঠাকুরের মন্দিরে গিয়ে একপাশে বসে থাকে। অতি সাধারণ তার পোশাক আশাক, হয় হালকা রঙের ছাপা শাড়ি, নয় সরু পাড়ের সাদা অথবা ঘিয়ে রঙের শাড়ি। আস্তে আস্তে ভক্ত সমাগম হয়, পুজো শুরু হয়, আরতি হয়। মালা ভক্তি করে চোখ বন্ধ করে বসে থাকে। কখনো তার দু চোখে বাড়িধারা নেমে আসে অনায়াসে। সে কথা প্রায় বলেই না কারোর সাথে। মালা এক সন্ন্যাসিনীর রূপ ধারণ করেছে, কিন্তু কেন? তুমি ভালো করে সব দিক চিন্তা করে নিয়েছো তো? এতদিন নানা দেশে কত কাজ করেছো তুমি, তোমার উপলব্ধি তো কিছু কম নয়। বাবা বললেন প্রায় 20 বছর পর সৌম্য নাগপুরে ফিরেছে। সে নাগপুরে দেশের একমাত্র পরিবেশ গবেষণা প্রতিষ্ঠান নিরি অর্থাৎ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের কাজে প্রস্তাব পেয়েছে। এতদিন সৌম্য নানা দেশে পরিবেশ নিয়ে প্রচুর কাজ করেছে। তুই এতদিন পশ্চিমে কাজ করেছিস, সেখান থেকে এসে নাগপুরে কাজ পারবি তো? এখানকার গরম ভুলে গেছিস? মা বোঝাতে চাইলেন। আমি সবকিছুই চিন্তা করেছি মা, আমি তো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার, পরিবেশ নিয়ে আমার কাজ। আর নিরি দেশের একটা নামকরা প্রতিষ্ঠান। এতদিন তো আমি অনেক দেশের জন্য কাজ করলাম, এবার নিজের দেশের জন্য কাজ করতে চাই। ওরা বলেছে আমি এখানে আমার রিসার্চ চালিয়ে যাওয়ার সমস্ত সুবিধা পাবো। আর নাগপুরের গরম, সেটা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। সৌম্য বলল। আচ্ছা সত্যি করে বলতো, তুই এখনো মালাকে ভুলতে পারিসনি না? একসময় মা আস্তে করে ছেলেকে জিজ্ঞাসা করলো। সৌম্য মাথা নিচু করে চুপ করে বসে রইল। এত বছর পেরিয়ে গেছে, ও কি এখনো বসে আছে? হয়তো কবে বিয়ে হয়ে গেছে ওর, স্বামী ছেলে মেয়ে নিয়ে সেটেল হয়ে গেছে। মা ছেলের কাঁধে হাত দিয়ে বললেন, এবার তুইও বিয়ে কর, থিতু হয়ে বস। না, এই বেশ আছি। সৌম্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে নিজের ঘরে চলে গেল। সৌম্য কাজে যোগ দিয়েছে। মা বাবা এতদিন কলকাতা তাদের আদি বাড়িতে ছিলেন। প্রতিদিন কাজ থেকে বেরিয়ে সৌম্য ধানতলিতে মালার গলি দিয়ে বাড়ি ফেরে। যদিও তার বাড়ি অন্যদিকে, ভাবে যদি কোনো পরিচিত মানুষের দেখা পায়। সেদিন দেখলো মালার বাড়ির উল্টো দিকের বাড়িটাও ভাঙা হচ্ছে, সেখানেও একটা আকাশ ঝাড়ু দানব গজিয়ে উঠবে। কি ভেবে সৌম্য সেদিন গাড়ি দাঁড় করলো। একজন মাঝবয়সী ভদ্রলোক নিজের পরিবারকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এক্সকিউজ মি স্যার। ভদ্রলোক ঘুরে তাকালেন। এখানে আগে একটা বাড়ি ছিল মিস্টার সেনের, বিরাট জমি নিয়ে সুন্দর একটা বাড়ি, সেটা আর দেখছি না। আপনি জানেন ওনারা কোথায় গেছেন? কি হলো ওনাদের? হ্যাঁ, সেন কাকুর বাড়ি আমি জানি। আমি তো ওনাদের সামনে বাড়িতেই থাকতাম এখানেই। আমাদের বাড়িটাও নেই। ভদ্রলোক উদাস দৃষ্টিতে নিজের পুরনো বাড়ির ধ্বংসাবশেষের দিকে তাকালো। ও, সেন কাকুদের কি হলো? ওনাদের পরিবারে ঝড় বয়ে গেছে। ওনার বড় মেয়ে একজনকে ভালোবাসতো, তাই সেই ছেলে তাকে প্রতারণা করে আরেকজনকে বিয়ে করে। উজ্জয়িনী সেটা সহ্য করতে না পেরে ওদের সামনে, সবার চোখের সামনে, ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করলো। ভদ্রলোকের মুখে বেদনা ফুটে উঠেছে। বিভৎস ব্যাপার। সেন কাকু কাকি ভেঙে পড়েছিলেন একেবারে। কাকুর স্ট্রোক হলো, পা দুটি পুরোপুরি প্যারালাইজড। বেশি দিন বাঁচেননি মা বাবা। মালাও বাড়িটা প্রমোটারকে বিক্রি করে দিল। যে বাড়িতে এত কিছু হয়ে গেল, সেই অভিশপ্ত বাড়িতে কি করে থাকে সে? এখন ওখানে একটা ফ্ল্যাটে থাকে শুনেছি। অনেক দিন পর তিনি কাউকে এই কথাটি বলেছেন। সৌম্য মর্মাহত। এত কিছু হয়ে গেল মালার বাড়িতে। তার দু চোখে জল। ভদ্রলোক অবাক। কি হলো দাদা, আপনি ওনাদের চিনতেন? সৌম্য কি বলবে ভেবে পেল না। তখনই কেউ তার কাঁধে হাত রাখলো। সৌম্য চমকে পিছনে তাকালো। জেশ? জেশ, কি রে, আমাকে চিনতে পারছিস না? সরি, আপনি বোধহয় ভুল করছেন। আমাকে চিনতে পারলি না সৌম্য? আমি বিনোদ। বিনোদ অনেক মোটা হয়ে গেছে, মাথায় অল্প অল্প টাক দেখা দিয়েছে। সৌম্যর চেহারা একেবারে পাল্টায়নি। সাথে তার 2 ছেলে মেয়েকে নিয়ে তার স্ত্রী। আরে তুই? আরে এ তো তোর বউ শুভাঙ্গী। দুজনে পরস্পরকে জড়িয়ে ধরলো। চল আমাদের বাড়ি। কোথায়? এই তো 8 তলায় আমাদের ফ্ল্যাট। বিনোদ বন্ধুকে সাথে নিয়ে চলল। সৌম্যকে ড্রয়িং রুমে বসিয়ে শুভাঙ্গী রান্নাঘরে ঢুকে গেল। 2 বন্ধু পরস্পরের খবরাখবর নিচ্ছে। কিছুক্ষণ পরে শুভাঙ্গী চায়ের সাথে নানা স্ন্যাক্স এনে সামনে সেন্টার টেবিলে সাজিয়ে দিয়েছে। তুমি জানো শুভাঙ্গী, সৌম্য এখন ডাক্তার। সৌম্য সরকার নিরিতে ডিরেক্টরের পদে জয়েন করেছে। বিনোদ বলল। ও তাই নাকি? আইআইটি খড়গপুরে পড়তে গিয়েছিল জানতাম, শুভাঙ্গী বলল। আচ্ছা সৌম্য, তুই ওই রকম একটা ক্যারিয়ার ছেড়ে এই হতচ্ছাড়া দেশে ফিরলি কেন? বিনোদ প্রশ্ন করল। আমাদের দেশ মোটেও হতচ্ছাড়া নয়। আমি যা কিছু হতে পেরেছি তার ভিত্তি স্থাপন তো এখান থেকে। শিবাজি সায়েন্স কলেজ, আইআইটি, এখান থেকে তো আমি আমার শিক্ষা আরম্ভ করেছি। দেশ আমাকে অনেক দিয়েছে, আমি কিছু দেব না? সৌম্য বলল।
আচ্ছা, তুমি এত বছর বিদেশে কাটালে, একটা মেম জোগাড় করেছো? শুভাঙ্গী খুনসুটি করলো। না। সৌম্য হঠাৎ গম্ভীর হয়ে গেল। ঘন বিষাদের ছায়া তার মুখে নেমে এসেছে। তুমি মালাকে ভুলতে পারোনি না সৌম্য? মালাও পারেনি। শুভাঙ্গী বিনোদের দিকে তাকিয়ে বলল, আমি আমার কথা রাখিনি। আমি ওকে বলেছিলাম ওর সুখ দুঃখে আপদে বিপদে ওর কাছে থাকবো। আমি কথা রাখিনি। কত কিছু ঝড় বয়ে গেছে ওর জীবনে, আমি খবর নিইনি। সহসা সৌম্যর দু চোখ ঝরে পড়েছে। আরে কি হলো সৌম্য? বিনোদ এগিয়ে এসে সৌম্যর কাঁধে হাত রাখলো। শুনলাম মালা এই বিল্ডিং এই থাকে। সৌম্য চোখ মুছে দুজনের দিকে তাকালো। হ্যাঁ, পাশের ফ্ল্যাটেই থাকে, কিন্তু আমাদের সাথে কথা নেই অনেকদিন। শুভাঙ্গী মাথা নিচু করে বলল, কেন? শুভাঙ্গী সংক্ষেপে সমস্ত ঘটনা বলল। আমার সবসময় নিজেকে অপরাধী মনে হয়। মেয়েটা একা আমাকে ধরে বাঁচতে চেয়েছিল। আমি নিষ্ঠুরের মতো তাকে ছেড়ে দিয়েছি। সেদিন সৌম্য যখন বন্ধুর বাড়ি থেকে রওনা হলো, সে ভাবছে কি করে মালাকে তার জীবন ফিরিয়ে দেবে। সেদিন সৌম্যকে বেদনা কাতর মুখে বাড়ি ঢুকতে দেখে মা বাবা দুজনেই ব্যস্ত হয়ে এগিয়ে আসলেন। কি কি হয়েছে সৌম্য? শরীর খারাপ? যা গরম পড়েছে। বাবা ছেলেকে ধরে সোফায় বসালেন। মা ছুটে গিয়ে ঠান্ডা জল নিয়ে আসলেন। আমি ঠিক আছি মা, চিন্তা করো না। সৌম্য হাসবার চেষ্টা করলো। মা একবার বাবার দিকে তাকালেন। তবে তোর মুখটা অমন দেখাচ্ছে কেন? মা ছেলের পাশে এসে বসলেন। ও কিছু না মা। সৌম্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল। সে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর উঠে নিজের ঘরের দিকে চলে গেল। স্নান টান সেরে সৌম্য যখন বাথরুম থেকে বেরোলো, সে নিজেকে অনেকটা সামলিয়ে নিয়েছে। সামনের ঘরে এসে বসাতে মা কাবেরী দেবী চা জলখাবার এনে সেন্টার টেবিলে রাখলো। বাবা একবার ছেলের দিকে তাকিয়ে টিভিতে খবর চালিয়ে দিলেন। মা ছেলের পাশে এসে বসলো। মালার কিছু খোঁজ পেলি? সৌম্যর মুখে আবার মেঘের ছায়া নেমে আসলো। ছলছলে চোখে মায়ের দিকে একবার তাকিয়ে সে আস্তে করে মাথা নাড়ল। খবর পেয়েছিস? কোথায় আছে ও? কি করছে? ওর বিয়ে হয়েছে? মা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো। বাবা টিভির আওয়াজ কমিয়ে দিয়ে ছেলের দিকে তাকালেন। ওর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে মা, ও ভালো নেই। তারপর বিশদভাবে সব বলল মাকে। কিছুক্ষণ সবাই চুপ। তোর ওর সাথে দেখা করা উচিত সৌম্য। একসময় মা সৌম্যর কাঁধে হাত দিয়ে বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে মা। আমি আমার কথা রাখিনি। অত বড় ঝড় বয়ে গেল ওর জীবনে, আমি ওর পাশে দাঁড়াইনি। ওর কেউ নেই মা, কেউ না। সৌম্য ধরা গলায় বলল, সে তো নিয়তির খেলা সৌম্য। তুই খড়গপুর পড়তে গেলি, তারপর আমেরিকা, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে শেষ পর্যন্ত তুই নাগপুরেই ফিরলি। তুই আমাদের না বললেও আমি জানি তুই মালাকে ভুলতে পারিসনি। মা বলল, তুই যা, কালকেই দেখা কর ওর সাথে। পরদিন সৌম্য সময় মতো মালার ফ্ল্যাটের দরজায় বেল টিপল। মালা প্রতিদিন বিকেলে রামকৃষ্ণ মঠের মন্দিরে আরতিতে যোগ দেয়। মালাই দরজা খুলেছে। দুজনেই স্তব্ধ, দুজনেই কথা হারিয়ে ফেলেছে। মালা। একসময় সৌম্য আস্তে করে ডাকলো, ভিতরে এসো সৌম্য। মালা সরে দাঁড়ালো। বসো। তুমি কোথাও যাচ্ছিলে? সৌম্য দেখেছে মালা লাল পাড় সাদা শাড়ি পরেছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। ও কিছু না। আমি প্রায় প্রতিদিন বিকেলে রামকৃষ্ণ মঠে আরতিতে যোগ দিই। ও সরি, তাহলে আমি যাই, আর একদিন আসবো। সৌম্য উঠে দাঁড়ালো। আর একদিন মানে? আরো 20 বছর? তখন কি আমি থাকবো? মালার মুখে বেদনা মাখানো ম্লান হাসি। না মালা, আমি জানি আমার অপরাধের শেষ নেই। সৌম্য করুণ সুরে বলল। আরে তুমি কি করলে? আমি সবই জেনেছি মালা। আমি কথা রাখিনি। বলেছিলাম আমি তোমার আপদে বিপদে কাছে থাকবো, থাকিনি। বলেছিলাম সকল কঠিন পরিস্থিতিতে সব সময় তোমার পাশে থাকবো, থাকিনি। তোমার চারিদিকে পৃথিবী যখন তলিয়ে যাচ্ছে, আমি আমার আখের গোছাচ্ছি। সৌম্যর দু চোখ জলে ভরে এসেছে। মালা ভাবছে ও একটুও পাল্টায়নি। আজও কথায় কথায় ওর চোখ জলে ভরে ওঠে। ছেলেদের সচরাচর চোখে জল আসে না, কিন্তু সৌম্য তার ব্যতিক্রম। আমার ওইসব কিছুই মনে নেই সৌম্য, মনে করার সময়ও ছিল না তখন। মালা বলল, 2 বছর আমরা শিবাজি সায়েন্স কলেজে একসাথে পড়েছি। আমার মনে আছে তুমি পদে পদে আমাকে সাহায্য করেছো। আমার জ্বর হলো, 2 দিন কলেজ আসতে পারিনি। তুমি ক্লাসের পড়া আমার খাতায় টুকে দিতে, টপিক বুঝিয়ে দিতে। আর ওই ঘটনাটা কি? তোমার ওই শার্টটা এখনো আমার কাছে আছে। মালা মাথা নিচু করে বলল। ও, তুমি চলে গেলে খুব অসহায় লাগতো। পড়া আটকে গেলে খুব মনে হতো সৌম্য থাকলে ঠিক বুঝিয়ে দিত। আর কোনোদিন কাউকে পাইনি আমি। তারপর তো সব ভেসে গেল আমার। মালা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
সেটাই তো, সব আমার দোষ। চেষ্টা করলে কি আমি যোগাযোগ রাখতে পারতাম না? সৌম্য বলল। যা হওয়ার নয় সেটা তুমি নিজেকে দোষ দিও না সৌম্য। মালা হাসলো। অতীতকে ভুলে যাও। এই যে বিভা মাসি চা করে নিয়ে এসেছে। বিভা চা জল খাবার সাজিয়ে দিয়েছে। মালা চায়ের ট্রে টেনে নিল। চিনি? কিছু না, ছেড়ে দিয়েছি অনেক কাল। মালা একটা চায়ের কাপ এগিয়ে দিল। কবে আসলে নাগপুর? মালা প্রসঙ্গ পাল্টাতে চাইল। আমি তো পার্মানেন্টলি এখানেই চলে এসেছি। 1 মাস হলো। নিরি জয়েন করেছি। মুহূর্তে মালার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। ও তাই? কিছুক্ষণ পরে মালা বলল, তোমার ব্যাপারে কিছুই জানা হয়নি। তুমি আইআইটি খড়গপুর পড়তে গিয়েছিলে জানি, 20 বছর পর নাগপুর ফিরেছো। আগে কখনো তোমার সাথে দেখা হয়নি। ভেবেছিলাম তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে সুখে শান্তিতে আছো, আমাকে ভুলে গেছো। মালার কণ্ঠে বেদনার সুর ফুটে উঠেছে। না, পারিনি তোমায় ভুলতে। তবে আশা ছেড়ে দিয়েছিলাম। 10 বছর পর একবার এসেছিলাম। দেখলাম তোমাদের বাড়ির জায়গায় ফ্ল্যাট বাড়ি হচ্ছে। তোমার খোঁজ নিলাম, কেউ কিছু বলতে পারলো না। খড়গপুরে থাকার সময় নাগপুর এসেছি। তোমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করেছি, কিন্তু সাহস করে সংকোচ কাটিয়ে তোমাদের গেট পেরিয়ে ভেতরে ঢুকতে পারিনি। নিজের দোষে হারিয়ে ফেলেছি তোমায়। সৌম্যর কণ্ঠে অনুশোচনা। নিজেকে ব্যস্ত রেখেছি, পালিয়ে বেরিয়েছি দেশে দেশে। কোথাও শান্তি পাইনি। সেদিন বৈশাখের এক সন্ধ্যায় মালা আর সৌম্যর জীবনে এক নতুন যুগের সূচনা হয়েছে। মাঝের 20 বছরের অন্তরাল মুছে গেছে। যেন শিবাজি সায়েন্স কলেজ থেকে আবার তাদের জীবন শুরু হয়েছে। তফাৎ এইটুকু যে এবার দুজনের মাঝে সংকোচের আড়াল নেই। মালার বিকেলে 4টের সময় ছুটি হয়, সৌম্যর 5টায়। 6টায় সৌম্য যখন মালার বাড়ি গিয়ে দরজায় বেল টেপে, মালা সেজে গুজে তৈরি থাকে। হাসি মুখে মালাকে দেখে সৌম্যর প্রাণ জুড়িয়ে যায়। দুজনে বেরিয়ে পড়ে অভিসারে। কখনো আম্বাঝাড়ি লেক, কখনো সেমিনারি হিলস এর জাপানি বাগান। নয় দুজনে কফি হাউসে গিয়ে বসে। সৌম্য মালাকে নিজের বাড়িতেও নিয়ে গেছে। মায়ের সাথে মালার খুব ভাব। সেই সময় মোবাইল ফোনের যুগ শুরুই হয়নি দেশে। কাবেরী দেবী ছেলেকে বলে মালার বাড়িতে টেলিফোনের ব্যবস্থা করেছেন। রাতে মালার সাথে কথা না বললে তার ঘুম হয় না। ছুটির দিন, উৎসবের দিন, সারা সপ্তাহ ধরে দুজনে প্ল্যান করে। মা বাবাও তাতে যোগ দেন। মা মালাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। মা বাবা তাকে নিয়ে স্বপ্ন সাজাতে আরম্ভ করেছেন, যদিও বলেননি তাকে। ছুটির দিন মা বাবা মালার বাড়ি চলে আসেন সকাল সকাল। মা মেয়ে জলখাবারের জোগাড় করেন। চা জলখাবার হলো। বাবা ছেলে বাজারে চলে গেল। রান্না হচ্ছে, চায়ের আসর বসলো, গল্প হচ্ছে, হাসির ফোয়ারা ছুটছে। কোনোদিন হয়তো জলখাবার খেয়ে ওরা সবাই মিলে বেরিয়ে পড়লো বেড়াতে। সেদিন দোল। সৌম্য সকাল সকাল মালা ও বিভা মাসিকে নিয়ে চলে এসেছে। আজকের দিনটা তারা সৌম্যদের বাড়িতে কাটাবে। নাগপুরে হোলি, অর্থাৎ দোল খেলা হয়, কিন্তু বাড়াবাড়ি রকমের মাতামাতি হয় না। কাবেরী দেবী বিভাকে নিয়ে রান্নাঘর সামলাচ্ছেন। যদিও বাড়িতে রান্নার লোক আছে, সর্বদার কাজের লোক আছে। সৌম্য আর মালা দুজনেই সমবয়সী, কিন্তু দুজনেই শান্ত, সংযত, পরিমার্জিত। মালা এসে কাকু কাকিমার পায়ে আবির দিয়ে প্রণাম করেছে। সৌম্য আবির হাতে নিয়ে মালার সামনে এসে দাঁড়িয়েছে। একটু আবির দিই মালা। বাবা, আর পারি না। আবির দেওয়ার জন্য পারমিশন নিতে হবে? মালা সৌম্যর হাত থেকে আবির নিয়ে তার গালে ঘষে দিল। মাথায় খানিকটা ঢেলে পালিয়ে যেতে চাইলো। সৌম্য খপ করে ওর হাতটা ধরে দিল এক টান। পালাচ্ছ কোথায়? তাল সামলাতে না পেরে মালা সৌম্যর বুকে এসে পড়লো। সৌম্য তাকে জাপটে ধরলো। নিমেষে ঘটে গেল সব। মালা লজ্জায় লাল হয়ে ছুটে পালালো। সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কিন্তু মালা আর সৌম্য হঠাৎ নীরব হয়ে গেছে। সৌম্যর সাথে যখনই তার দৃষ্টি বিনিময় হচ্ছে, সে নিজের চোখ নামিয়ে নিচ্ছে। এ এক নতুন অনুভূতি। ক্ষণে ক্ষণে মালার সর্বাঙ্গে শিহরণ জেগে উঠছে। এতদিন কোনো পুরুষ তার শরীর স্পর্শ করেনি। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই প্রশস্ত ড্রয়িং রুমে এসে বসেছে। বিভা সকলকে ছানার পায়েস পরিবেশন করছে। আচ্ছা মালা, তোমাদের স্কুলে গরমের ছুটি কবে থেকে শুরু হয়? কাবেরী দেবী জিজ্ঞাসা করলেন। এপ্রিলের মাঝামাঝি বার্ষিক পরীক্ষা শেষ হয়। এপ্রিলের শেষে রেজাল্ট বেরিয়ে যায়। তারপর 1 মে থেকে ছাত্রছাত্রীদের জন্য গরমের ছুটি পড়ে যায়। আমাদের সপ্তাহখানেক যেতে হয় স্কুলে। মালা বলল, আসলে এবার গরমে আমরা দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছি। কাবেরী ছেলের দিকে একবার তাকালেন। তুমি যদি আমাদের সাথে যাও, আমার খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ মা, গেলে তো ভালোই হয়। গত 15 বছরে কোথাও যাইনি আমি। কার সাথে যাব? কেউ তো নেই আমার। মালার কণ্ঠে বেদনার সুর সবার মর্মে লেগেছে। এই তো আমরা সবাই আছি তোমার কাছে, সবাই আছি। তুমি আমার মেয়ে। কাবেরী দেবী মালাকে জড়িয়ে ধরলেন। মালা তার গলা জড়িয়ে ধরল। দুজনের চোখ জলে ভরে উঠেছে। সেদিন রাতে মালাকে তার বাড়ি পৌঁছে দিয়ে এসে সৌম্য দেখলো মা বাবা চুপ করে বসে রয়েছে। মা মাঝে মাঝে চোখ মুছছে। কি হলো মা, তুমি কাঁদছো? না, ও কিছু না।
মা কথাটা এড়িয়ে যেতে চাইলেন। বলো না মা, কি হয়েছে? সৌম্য অস্থির হয়ে মায়ের কাছে বসে পড়ল। না, আমি ভাবছিলাম মেয়েটার কথা, ও বড় একা। আমার ওকে দেখলে খুব কষ্ট হয়, একা একা ও কি করে যে নিজের মনকে সামলায়। মা বললেন, হ্যাঁ মা, আমার নিজেকে বড় অপরাধী মনে হয়। আমি ওর বিপদের সময় ওর পাশে থাকিনি, যদিও আমি ওকে কথা দিয়েছিলাম। সৌম্য বলল, কবে কথা দিয়েছিলি তুই? কেন? ওই ঘটনাটা তো তুমি জানো, আমার ওই শার্টটা। সৌম্য বাবার দিকে তাকিয়ে চেপে যেতে চাইল। ও, সে তো কথার কথা। আর সে কবেকার কথা? হ্যাঁ মা, কিন্তু ও তো সেই কথার ভরসায় এতদিন বসেছিল। সৌম্য মাথা নিচু করে বলল, হ্যাঁ, সবকিছু হারিয়ে হয়তো ওই একটা কথা ধরে বসেছিল। আমরা কেউ ওর মনের দিকটা দেখছি না। মা বললেন, কিছুক্ষণ সবাই চুপ, এখন তো তুই ভুলের সংশোধন করতে পারিস। মেয়েটিকে আমার খুব ভালো লাগে, ও যখন মা বলে ডাকে আমার বুক জুড়িয়ে যায়। হ্যাঁ মা, কিন্তু আমরা ওর মনের অবস্থা ঠিকভাবে জানি না। সেদিন কথা আর এগোয়নি। মালা এখন বেশ আনন্দে মেতে আছে। এক যুগ পরে সে বেড়াতে যাবে, তাও আবার সৌম্যর সাথে। মালা স্বপ্নেও ভাবেনি সৌম্য তাকে মনে রেখেছে, সৌম্য তাকে ভালোবাসে, সেটা তো সে কল্পনাও করেনি। এখন সে জানে সৌম্য তাকে ভালোবাসে, একান্তভাবে ভালোবাসে। গত রবিবার মালা সৌম্যর সাথে নাগপুর স্টেশনে গিয়েছিল টিকিট কাটতে। আজ সে সৌম্য আর কাবেরী দেবীর সাথে সীতাবার্ডি গেছে কেনাকাটা করতে। সীতাবার্ডি নাগপুরের একটি বড় বাজার, প্রাচীন বাজার। মা, ট্রেনের জন্য হোলডল কিনতে হবে না? মালা জিজ্ঞাসা করলো। হোলডল কি হবে? ট্রেনে তো ওরা বালিশ, বিছানা, চাদর, কম্বল সব দেবে। সৌম্য বলল, এই গরমে কম্বল? মালা চোখ বড় বড় করে বলল, এসি কম্পার্টমেন্টে গরম কোথায়, ঠান্ডা লাগবে। সৌম্য হাসলো। আমরা এসিতে যাব? মালা অবাক চোখে একবার সৌম্যর দিকে আর একবার কাবেরী দেবীর দিকে তাকালো। হ্যাঁ, মা বাবার বয়স হয়েছে, এই গরমে কি নন এসিতে যাওয়া যায়? ও ঠিকই তো। মালার কপালে চিন্তার ভাঁজ। আচ্ছা, এখান থেকে আমরা গীতাঞ্জলিতে যাব হাওড়া পর্যন্ত, তারপর সেখান থেকে কিভাবে যাব? মালার অদম্য কৌতূহল। প্লেনে যাব, দমদম থেকে শিলিগুড়িতে বাগডোগরা এয়ারপোর্ট, সেখান থেকে গাড়িতে। মালা চুপ, তার মাথায় চিন্তার রেখা আরো গভীর হয়েছে। আজ তারা দার্জিলিং এর জন্য রওনা হবে। সৌম্য সকাল সকাল মালা ও বিভা মাসিকে নিজেদের বাড়ি নিয়ে চলে এসেছে। সন্ধ্যায় তাদের ট্রেন। মালার জন্য এক নতুন অভিজ্ঞতা। সে সবার আগে তৈরি হয়ে গেছে, সকলকে তাড়া দিচ্ছে। হাসি তার মুখে সারাদিন ছড়িয়ে রয়েছে। সময়ের আগে সে সবাইকে তাড়িয়ে নিয়ে এসেছে স্টেশনে। ট্রেন ঠিক সময় ছেড়ে দিয়েছিল সেদিন। তারা বাড়ি থেকে খেয়ে রওনা হয়েছে। ট্রেনে উঠে একটু সন্দেশ খাওয়া হলো। মালা জানালার ধারে বসেছে, উৎসুক চোখে বাইরে তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যে ট্রেন ছুটছে। অন্ধকার মাঠের মধ্যে অপ্রাকৃতিক সব ছায়া মালা দেখছিল বিভোর হয়ে। মাঝে মাঝে কোথাও আলো দেখলেই মালার মুখ উদ্ভাসিত হয়ে উঠেছে। মাখন রাঙা পূর্ণিমার চাঁদটা পাল্লা দিয়ে ছুটছে সমান গতিতে। কখনো কখনো গাছপালার আড়ালে, কখনো মাথার ওপর দিয়ে হাফিস হয়ে যাচ্ছে, কখনো হঠাৎ কোনো গাছের আড়াল থেকে আলোর ফোয়ারা ভেসে আসে। এক ঝাঁক জোনাকি ছড়িয়ে যায় মালার চোখের সামনে। রাতের রহস্যময় মাদকতা ছড়িয়ে আছে চারিদিকে। সৌম্য তাকিয়ে রয়েছে মালার দীঘল চোখের দিকে। প্রকৃতির সমস্ত সৌন্দর্য আজ মালার দেহে সমাহিত। সৌম্য ওইভাবে কোনোদিন দেখেনি মালাকে। সৌম্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মালার দিকে। কিছুক্ষণ পরে সবাই এক এক করে শুয়ে পড়ল। মালাও এক সময় শুয়ে পড়ল। মালা রাতে যখনই ঘুম থেকে উঠেছে সৌম্য এগিয়ে এসেছে। জল খাবে মালা? বাথরুম যাবে? আচ্ছা চলো। সৌম্য মালার সাথে গেছে, দাঁড়িয়ে থেকেছে বাথরুমের বাইরে। আরে, তুমি কেন আমার পিছন পিছন আসছো? আমি কি করছি বাচ্চা? মালা বলে, যদিও তার মন জুড়িয়ে যায় সৌম্যর এই আন্তরিক ব্যবহারে। না না, তা নয়, রাতের বেলা স্বাভাবিকভাবে মানুষের স্নায়ু দুর্বল হয়ে যায়, তাই আমি তোমাকে সঙ্গ দিচ্ছি। সৌম্য সংযত কণ্ঠে বলল, আরে না, স্নায়ু দুর্বল হলে কি আমার চলবে? তুমি কল্পনাও করতে পারবে না আমার কিভাবে দিন কেটেছে এই 15 বছর ধরে। মালা বলল, হ্যাঁ, তার জন্য আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না মালা। সৌম্য ব্যথিত কণ্ঠে বলল। যথাসময় তারা কলকাতা পৌঁছেছে। পরদিন ভোরে তারা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে। সৌম্য সব ব্যবস্থা করে রেখেছে। ভাড়া গাড়ি সময়ের আগে তাদের দমদম বিমানবন্দরে পৌঁছে দিয়েছে। শিলিগুড়িতে গাড়ি তাদের জন্য তৈরি ছিল। গাড়ি রওনা দিল। শহরের সীমানা ছাড়তে এক অন্য জগতে তারা প্রবেশ করেছে। মালার জন্য এক নতুন অভিজ্ঞতা।
প্রকৃতির অনাবিল সতেজতা তার শরীর মনে সঞ্চারিত হয়েছে। গাড়ি ক্রমশ সমতল ভূমি ছাড়িয়ে ওপরে উঠছে। একদিকে পাহাড় আর অন্যদিকে খাদ। পাহাড়ের গায়ে ধাপে ধাপে সবুজ চায়ের বাগান। অনেক নিচে রঙিন নদীর উপর চেনের মতো চিকচিক করছে। রাস্তা ঘুরে ঘুরে ঊর্ধ্বে উঠছে। প্রত্যেক বাঁকে নানা চমক তাদের অপেক্ষায়। কোথাও কুয়াশা তাদের পথ রোধ করছে, কোথাও তুষারাচ্ছাদিত হিমালয় সামনে, আবার কোথাও হঠাৎ ঝর্ণা নেমে আসছে তাদের গাড়ির ওপরে। আনন্দ যেন সে আর ধরে না। মালার জন্য এই বেড়ানো চিরদিনের স্মৃতি হয়ে থেকেছে। এই পথ তার জন্য অকল্পনীয়। সৌম্য দার্জিলিং এ ম্যালের ওপর দামি হোটেলে পাশাপাশি দুটো ঘর ভাড়া করেছে। এ তো বিশাল দামি হোটেল গো, কত দাম? মালা ঢোক গিলে বলল। তুমি চিন্তা করো না মামুনি, বেড়াতে বেরিয়েছি আমরা, দাম চিন্তা করো না। কাবেরী দেবী হেসে বললেন। তাদের পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছে, সবাই ক্লান্ত। মালা আর বিভা মাসি একটা ঘরে রয়েছে। স্নান সেরে পোশাক পাল্টে মালা পাশের ঘরে উকি দিল। তুমি নিশ্চয়ই ক্লান্ত মালা, ভোর রাতে উঠেছো, যাও একটু গড়িয়ে নাও। কাবেরী বললেন। না মা, আমি একটুও ক্লান্ত নই, প্লেনে এক চিমটি ঘুম দিয়েছিলাম। তবে যাও, তোমরা দুজনে একটু ঘুরে এসো, মা ছেলের দিকে তাকিয়ে বললেন। সৌম্যর মুখে হাসি ছড়িয়ে পড়েছে। দুজনে বেরিয়ে পড়ল। পশ্চিমের আকাশে হিমালয়ের মাথায় সোনার মুকুট, সবুজ চাদর গায়ে। দুজনে পাশাপাশি নীরবে দাঁড়িয়ে আছে। এ এক অন্য জগৎ। এখানে রাগ, দেশ, মান, অভিমান, চাওয়া পাওয়ার কিছু নেই। এ এক অন্য অনুভূতি। সৌম্য নিজের অজান্তেই মালার একটা হাত নিজের হাতে তুলে নিল। কি অদ্ভুত, কি সুন্দর, কি! এই যে দেবতাত্মা হিমালয়, সৌম্য বলল। হ্যাঁ সত্যি। মালা এবার সৌম্যর দিকে তাকালো। হঠাৎ সৌম্যর সম্বিত ফিরল। সে মালার হাত ছেড়ে দিল। সরি। না, ছেড়ো না সৌম্য। মালা সৌম্যর হাতের ওপর হাত রাখলো। চলো। দুজনে এগিয়ে চললো। দুজনে অনেকটা পথ নীরবে হাঁটলো। ম্যাল রোড। দুজনে ম্যাল রোডের প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। আরে অনেক দূরে চলে এসেছি আমরা, এবার ফিরতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, সৌম্য বলল। ও হ্যাঁ, চলো যাই। ফিরতি পথ বেশ খাড়াই। মালা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। একসময় সে স্বেচ্ছায় সৌম্যর হাত ধরেছিল, এখন সে ক্লান্ত। সৌম্যর কাঁধে ভর দিয়ে তাকে হাঁটতে হচ্ছে। সৌম্য চারিদিকে তাকালো, যদি কোনো যানবাহন পাওয়া যায়। আমারই ভুল, কোথায় চলে গিয়েছিলাম? সৌম্য বলল। আমার কিন্তু বেশ ভালো লাগছিল তোমার সাথে হাঁটতে, তখন বুঝিনি রাস্তাটা এত খাড়াই, মালা বলল। ঘরে পৌঁছে মালা ধপ করে সৌম্যর ঘরের সোফায় বসে পড়ল। কি হলো? কাবেরী জলের গ্লাস মালার দিকে এগিয়ে দিলেন। অনেক দূর চলে গিয়েছিলাম ম্যাল রোডে, যাওয়ার সময় বুঝিনি, ফেরার সময় প্রাণ বেরিয়ে গেছে। যা খাড়াই রাস্তা। সৌম্য হাঁপাতে হাঁপাতে বলল। চল তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে শুয়ে পড়ি। পরদিন থেকে তাদের বেড়ানো শুরু হয়েছে। সৌম্য গাড়ির ব্যবস্থা করে রেখেছে। প্রথমে তারা দার্জিলিং চিড়িয়াখানা দেখতে গেল। বিশাল জায়গা নিয়ে ধাপে ধাপে গড়ে উঠেছে দার্জিলিং চিড়িয়াখানা। পায়ে হাঁটা রাস্তা আছে, কিন্তু সেটা বেশ ঘোরা। যাদের ক্ষমতা আছে তারা এক ধাপ থেকে পরবর্তী ধাপ টপকে উঠে যাচ্ছে। কাবেরী আর শুভঙ্কর কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে বসে পড়েছে। এবার তোমরা দুজনে যাও, ঘুরে এসো, আমরা এখানে বসছি। বিভাও হাঁপ ছেড়ে বাঁচলো। সৌম্য মালার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সহসা মালার মুখে সকালের সূর্যের আভা ফুটে উঠল। ওরা ঠিক করলো বেশি সময় নষ্ট করলে চলবে না, ধাপ টপকে টপকে ওরা সময় বাঁচাবে। তবে জায়গায় জায়গায় ধাপগুলো বেশ উঁচু। কয়েকবার সৌম্য মালাকে টেনে তুলেছে, বার দুয়ে কোলে তুলে উঠিয়ে দিতে হয়েছে। আজ মালা বেশ সহজভাবে সৌম্যর হাত ধরে হাঁটছে। কাবেরী মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে। দুজনকে বেশ মানিয়েছে না? কাবেরী শুভঙ্করের দিকে তাকিয়ে বলল। বেশ কিছুক্ষণ পরে কাবেরী দেখলেন দুজনে হাত ধরে হাসি মুখে ফিরছে। হলো সব দেখা। হঠাৎ দুজনের সম্বিত ফিরল। সৌম্য মালার হাত ছেড়ে দিয়েছে। মালা মায়ের কাছে এসে দাঁড়ালো। পরদিন ভোরে তারা দার্জিলিং এর সব থেকে বড় আকর্ষণ টাইগার হিল দেখতে গেছে। টাইগার হিল থেকে সবার আগে সূর্যোদয় দেখা যায়। সবাই রেলিং এর ধারে দাঁড়িয়ে আছে, সামনে কাঞ্চনজঙ্ঘা। সবাই অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কখন সোনালী সূর্য জেগে উঠবে। মালা নিজের অজান্তেই সৌম্যর পাশে এসে দাঁড়িয়েছে। হঠাৎ এক আনন্দময় চিৎকার। সবাই একসাথে হাততালি দিচ্ছে। লাল টুকটুকে সূর্য দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। সৌম্য কখন মালার একটা হাত নিজের হাতে তুলে নিয়েছে। মালা তার কাঁধ চেপে ধরেছে। চিৎকার আর করতালি ধ্বনি যখন একটু স্তিমিত হয়েছে, দুজনের সম্বিত ফিরেছে। অধরে কাবেরী দেবী দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন। মালা লজ্জায় লাল হয়ে পালাতে চাইল। না না মামুনি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি একটা ফটো তুলি তোমাদের। কাবেরী স্বামীর হাত থেকে ক্যামেরা নিয়ে কয়েকটা ছবি তুললেন। এই ঘটনার ছবি সারা জীবন দুজনের স্মৃতির কোঠায় সঞ্চিত থেকেছে। কাছে ঘুম মনেস্ট্রি। সেখানে পৌঁছে মালার সকল উচ্ছ্বাস, সকল উল্লাস, সকল চঞ্চলতা নিমেষে অদৃশ্য হয়ে গেছে। ভগবান বুদ্ধের বিশাল প্রতিমার সামনে সে ধ্যান মুদ্রায় বসে পড়ল। পরক্ষণে এক দিব্য আভা ফুটে উঠেছে তার মুখে। এ এক অন্য নারী। দেবী প্রতিমা বোধহয় একেই বলা হয়। সৌম্য, কাবেরী, শুভঙ্কর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বিভা মালার এই রূপ চেনে। অনেকক্ষণ পর মালা চোখ খুলেছে। অদ্ভুত, তুমি কতদিন সাধনার পথ বেছে নিয়েছো?
কাবেরী এগিয়ে এসে বললেন, গত 10 বছর তো আমি ঠাকুর রামকৃষ্ণদেবকে নিয়েই আছি মা। মালা শান্ত কণ্ঠে বলল। সবাই এবার বেরিয়ে আসলো। অনতি দূরে বাতাসিয়া লুপ, দার্জিলিং এর আর একটা চমক। এখানে দার্জিলিং টয় ট্রেন একটা গোল লুপে ঘুরে যেদিক দিয়ে এসেছে সেদিকেই ফিরে যায়। বাতাসিয়া লুপে পৌঁছে আবার সে প্রাণোচ্ছল চঞ্চল বালিকা ফিরে এসেছে। সৌম্য সবাইকে নিয়ে টয় ট্রেনে চাপলো। আনন্দ যেন মালার প্রাণে ধরে না। দার্জিলিং এ 5 দিন কাটিয়ে এবার ফেরার পালা। আজ রাত পোহালে বেরিয়ে পড়তে হবে তাদের। মালার মন খারাপ। সে গম্ভীর মুখে নিজের ঘরে সুটকেস গোছাচ্ছে। বিভা পাশের ঘরে সৌম্যর মা বাবার সাথে গল্প করছে। সৌম্য অস্থির চিত্তে ঘরের মধ্যে পায়চারি করছে আর মাঝে মাঝে মালার দিকে তাকাচ্ছে, যেন সে কিছু বলতে চাইছে, কথা সাজাচ্ছে। হঠাৎ সৌম্য মালার সামনে এসে দাঁড়ালো। মালা চমকে তার দিকে তাকালো। আমি আর পারছি না মালা, আমায় বিয়ে করবে? সৌম্য মালার একটা হাত নিজের হাতে তুলে নিল। মালা অবাক, সৌম্যর চোখে আকুতি। অনেকক্ষণ পরে মালা ঘোর কাটিয়ে উঠল। হ্যাঁ সৌম্য, আমি স্বপ্নেও ভাবিনি তোমাকে ফিরে পাবো, কিন্তু তুমি আমার কাছে ফিরে এসেছো। আমার ভাবতে ভালো লাগে। তুমি আমার জন্য নাগপুর ফিরে এসেছো। তোমাকে পেলে আমার কিছু চাওয়ার আর থাকবে না ঠাকুরের কাছে, সেটা সত্যি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে গো। আমার দুনিয়া পাল্টে গেছে। আমি প্রায় 38 বছরের আদবুড়ি মেয়ে। তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার, না আছে রূপ, না আছে কোনো গুণ। তুমি কোথায় পৌঁছে গেছো? তুমি উচ্চ শিক্ষিত, দেশ বিদেশে জয় করেছো, আর আমি সামান্য এক স্কুল টিচার। মালার দু চোখ আজ অনায়াসে ঝরে পড়েছে। না মালা, তুমি সামান্য নও, তুমি আমার কাছে অদ্বিতীয়া, অনন্যা ছিলে, এখনো আছো। কখনো বলিনি তোমায়, বলতে পারিনি। সংকোচ ভালোবাসার সব থেকে বড় শত্রু। তোমার দুনিয়া পাল্টে গেছে। সাংঘাতিক বিপদে পড়তে হয়েছে তোমায়। আমি থাকিনি তোমার কাছে। আমি কথা দিয়েছিলাম, আমি কথা রাখিনি। তুমি একা লড়াই করেছো জীবনের সাথে। অন্য কোনো মেয়ে হলে হয়তো ভেসে যেত। আমার অনেক দোষ আছে মালা, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। সৌম্য আকুল স্বরে বলল। আচ্ছা ঠিক আছে সৌম্য, কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করেছো? তুমি ওনাদের একমাত্র ছেলে। তোমাকে নিয়ে হয়তো কত স্বপ্ন আছে ওনাদের। মালা বলল। তোমাকে ছাড়া সে স্বপ্ন পূরণ হবে না মামুনি। কখন কাবেরী দেবী দরজায় এসে দাঁড়িয়েছেন। সমু তো চিরদিন তোমাকেই চেয়েছে। বারে বারে তোমাকে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ঠাকুর যখন এবার তোমাদের দুজনকে কাছে নিয়ে এসেছে, আমি আর দেরি করব না। কাবেরী দেবী মালাকে জড়িয়ে ধরলেন। আজ এক নতুন সূর্য উঠেছে তাদের জীবনে। মালা আর সৌম্যর জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অতীত আজ অন্তরালে। এ জীবন শুধু শান্তির, শুধু আনন্দের, শুধু ভালোবাসার। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।